আমাদের সংস্কার এবং বিচারের কথা যদি বলতে হয়, সংস্কার এমন একটা সময় বিএনপির তরফ থেকে বলা হয়েছে যেই সময় বাংলাদেশে এই শব্দটি কেউ উচ্চারণ করেনি। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে রাষ্ট্র মেরামতের একটা কাঠামো তিনি ঘোষণা করেছেন। পরবর্তীতে 27 দফা হয়েছে, অন্যান্য দলের সঙ্গে মিলে 31 দফা আমরা দিয়েছি। 2022 সালে তখনও কিন্তু শেখ হাসিনা মহাপরাক্রমে ক্ষমতায় আছে এবং অন্তত সেই সময় যে প্রশ্নগুলো আমাদের খুব রেগুলার ফেস করতে হতো যে এখন বিএনপি কি করবে, সেই সময়ই কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। এবং আপনি যদি সেই সময় 31 দফায় যা যা বলা হয়েছে সেটার সাথে আজকে যে দাবিগুলো উঠছে সেগুলো একটা তুলনামূলক চিত্র করেন, আপনি দেখবেন যে খুব বেশি অমিল আছে যে তেমন নয়। 70 to 75% মোটামুটি একই কথা বলা আছে। দাবিগুলো তো বিএনপি প্রথম উত্থাপন করেছে। সো ডেফিনেটলি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি করবে, এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসে, আমি তর্কের খাতিরে বলছি, যারাই আসবে তাদের উপর ডেফিনেটলি এই চাপটা আসবে। আর বিচারের কথা যদি আপনি বলেন, বাংলাদেশে বিচার খুব অল্প সময়ে হয়ে গেছে এমন নজির কখনো পাওয়া যায় নাই। বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কারণ একটা কথা তো বলাই হয় যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। জাস্টিস মানে যত আপনি দ্রুত করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন, বলা হয় যে জাস্টিস খুব ভালোভাবে সেটা স্টাবলিশ করা যায় না। আর যেহেতু একটা বিচার প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে, আপনার নিম্ন আদালত আছে, মামলা দায়েরের পর থেকে আমি বলছি, নিম্ন আদালত আছে, হাইকোর্ট আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিউ আছে। ইটস আ লং প্রসেস। সো এই প্রসেসটা আপনি 2 মাসে 5 মাসে করে ফেলতে পারবেন, এটা ভাবাটা খুব মানে সঙ্গত হবে না। লম্বা সময় কিন্তু সরকারের সঙ্গে এটা নিয়ে ইশরাক এবং তার সমর্থকদের এক ধরনের বাদানুবাদ চলছিল, এবং বিষয়টি আদালতে পর্যন্ত গেছে। আদালত থেকে বলা হয়েছে, চিফ মানে একদম অ্যাপিলেট ডিভিশন থেকে বলা হয়েছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কাজটি নির্বাচন কমিশনকেই করতে হবে। নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ করলো তাকে মেয়র ঘোষণা করে, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়ালো না কেন, এই প্রশ্ন তো উঠতেই পারে। সরকারের তরফ থেকে আমি দেখলাম যে যেই কথাটি বলা হয়েছে, কেন অ্যাপিল করা হলো না, মামলায় কেন অ্যাপিল করা হলো না। দেখুন, মামলায় অ্যাপিল করে আসলে নির্বাচন কমিশন কি করতো, মানে তারা কি বলতো যে মেয়র হিসেবে তাপসকে ডিক্লেয়ার করা হোক, মানে অল্টারনেট হিসেবে তো এটাই ছিল। আমরা কি নিজেরা প্রত্যেকে জানি না সেই সময়কার নির্বাচনগুলোর কথা? এবং আপনি কি সত্যিই মনে করেন যে তাপসকে মেয়র ডিক্লেয়ার করার জন্য যদি অ্যাপিল করা হতো সেটা একটা ন্যায্য অ্যাপিল হতো? আর 2 হচ্ছে, একজন আইনজীবী হিসেবে আমি একদম দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, সকল মামলায় অ্যাপিল করা কিন্তু মাস্ট না, মানে আপনাকে করতেই হবে নট নেসেসারিলি। অনেক সময় হাইকোর্ট ডিভিশনের যে রায় আসে সেটাতেই সকল পক্ষ স্যাটিসফাইড হয়ে যায়। আমার মামলায়, মানে আমি ব্যক্তিগতভাবে মামলায় একজন বাদী ছিলাম, ইত্তেহাদ পত্রিকা নিয়ে, আমার বাবার পত্রিকা নিয়ে মামলা হয়েছিল। সেটি প্রেস থেকে, প্রেস অ্যাপিলেট বোর্ড থেকে সেটি গড়ায় হাইকোর্টে, হাইকোর্টে রিট হয় এবং হাইকোর্টের যে আদেশ সেটাই কিন্তু আদার সাইডও মেনে নেয়, তারা কিন্তু অ্যাপিল করে নাই। সো তারা হেরেছে হাইকোর্টে, কিন্তু তারা অ্যাপিল করে নাই। ইট ইজ দেয়ার ডিসক্রিপশন, দেয়ার ডিসিশন। সে হারলেই অ্যাপিল করতে হবে, নট নেসেসারিলি। সো এখানে কেন সরকারের তরফ থেকে এমন একটা স্ট্যান্ড নেওয়া হলো যেন এটি ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব? দেখুন, এত বড় একটি পলিটিক্যাল পার্টি যখন একটি পলিটিক্যাল ভ্যাকুয়ামের মুখোমুখি হয়, তখন সঙ্গতভাবেই একটা বিশৃঙ্খলতা তৈরি হয়, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। এবং আপনি যদি দেখেন, বাংলাদেশে দীর্ঘ 50 বছরের ইতিহাস দ্বিদলীয় ব্যবস্থার, সেখানে বড় একটি রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে সম্পূর্ণ অনুপস্থিত। আগামীতেও তারা রাজনীতি করতে পারবে কিনা সেটাও প্রশ্নের মুখে। সেই জায়গাতে আর তৃতীয় কোনো শক্তি আমরা দেখি নাই। যেই দলটার উপর অনেক আশা ভরসা দেশের সাধারণ মানুষের ছিল বলে অনেকেই দাবি করেন, সেই দলটিও নিজেকে ফ্লারিশ করতে পারে নাই। সো সেই জায়গাতে একটা বিরাট ভ্যাকিউম তৈরি হয়েছে, এবং আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আমরা চট করে বেরিয়ে যেতে পারবো এটি ভাববারও আসলে কোনো কারণ নেই। তবে সার্টেনলি বিএনপির একটা বড় চ্যালেঞ্জ বিএনপির ভেতর থেকেই তৈরি হবে, এটাও আমরা কেউ অস্বীকার করছি না, এবং এটা খুব চোখের সামনে খুব পরিষ্কার দেখা যায়, বিকজ মাঠ একদম ফাঁকা। একটা সময় ছিল যখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, এখন আওয়ামী লীগ নেই, পুরো মাঠটা ফাঁকা। সো কেউ কেউ যদি মনে করেন, বিএনপি রুট লেভেলের নেতা কর্মীদের কথা বলছি, কেউ কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা আগামী 10 বছর হয়তো নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারবো, এই জায়গাগুলোতে আমাদের নেতা কর্মীদের ব্যাপারে আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং নির্দেশনা, একদম টপ লিডারশিপের নির্দেশনা,
এরকম ভুল যেন আমরা কেউ না ভাবি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম শুরু থেকে একটা কথা বলেছে, নেক্সট নির্বাচনটা হবে বাংলাদেশের কঠিনতম নির্বাচন। আজকেও উনি আমাদের একটা ক্লোজ ডোর মিটিং এ একই কথা কিন্তু বড় বড় করে আমাদের যে শীট দেওয়া হয়েছে সেখানেও বড় বড় করে লেখা ছিল যে আগামী নির্বাচন বাংলাদেশের কঠিনতম নির্বাচন। এটা যেন আমাদের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেই। এই বার্তা কিন্তু টপ থেকে দেয়া হচ্ছে, আমরাও দিচ্ছি। কিভাবে বললে আরেকটু বেশি মোর মানে পলিটিক্যালি কারেক্ট হতো বলা যায়। তবে আপনি কি লক্ষ্য করেছেন যে এই বৈঠকটার পরে সারা দেশে এক ধরনের স্বস্তি ফিরে এসছে, এক ধরনের আশ্বাসের অবস্থা তৈরি হয়েছে পলিটিক্যাল এরিনার মধ্যে? এগুলোকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা গত 9 মাসে অস্থিরতা দেখেছি, সেটা অর্থনীতির ক্ষেত্রে যেমন সত্য, সামাজিক ক্ষেত্রে যেমন সত্য, রাজনীতির ক্ষেত্রেও একইভাবে সত্য। সেই অস্থিরতা অনেকটাই প্রশমিত হয়ে বাংলাদেশ এখন নির্বাচনমুখী হয়েছে। আপনি এই জয়েন্ট স্টেটমেন্টের সঙ্গে একমত নাই হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, ইউ হ্যাভ এভরি রাইট টু ডিসএগ্রি। কিন্তু একই সঙ্গে এটাও তো মানতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি কিন্তু মাথায় রাখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 17 তারিখের আগে, মানে রমজানের আগ পর্যন্ত, ইট কুড বি এনি ডে।